আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 90তম ব্যাচ। আজকে আপনাদের দশম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা এসইওর ইন্ট্রোটা জানবো, টাইপস এন্ড ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। তো তার আগে আমি আপনাদের একটু বলে নেই, আমাদের কোর্সের মডিউলটা যেভাবে হচ্ছে ডিজাইন করা হয়েছে, আপনাদের 10টা ক্লাস হয়ে গেলে পরে হচ্ছে মিড টার্ম এক্সাম হবে। তার মানে হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের এক্সাম। তো আমি এখন এক্সাম সম্পর্কে হচ্ছে একটু বলবো, ডিটেলসে বলবো, সবাই মনোযোগ সহকারে শুনবেন। এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে আস্ক করবেন। তো আপনাদের মিড টার্ম এক্সামটা হচ্ছে সেলফ ইভ্যালুয়েশনের মতো, যে আপনি নিজেকে নিজে মূল্যায়ন করবেন। এই বিগত 10টা ক্লাসে আপনি কি কি শিখেছেন, সেই সেটা হচ্ছে মূল্যায়ন করবেন নিজেকে। তো কোয়েশ্চেনের প্যাটার্ন হচ্ছে এখানে 25টা থাকবে এমসিকিউ আর 5টা থাকবে শর্ট কোয়েশ্চেন। 25টা এমসিকিউর জন্য 25 মার্কস আর 5টা শর্ট কোয়েশ্চেনের জন্য হচ্ছে 5 5 করে 25 মার্কস। তো ইন টোটাল হচ্ছে 50 মার্কসের একটা এক্সাম হবে। আপনাদের টাইম থাকবে 40 মিনিটস। 40 মিনিটসের মধ্যে হচ্ছে এক্সাম শেষ করে আপনাদের হচ্ছে আপনাদের অ্যান্সার শিটটা সাবমিট করতে হবে। 40 মিনিটসের পরে যদি কেউ সাবমিট করেন, সেক্ষেত্রে আপনার অ্যান্সার শিটটা সাবমিট হবে না। তো সিলেবাস হচ্ছে, এই বিগত 10টা ক্লাসে যা যা কিছু শিখেছেন ওটার রেকর্ডিং গুলো ভালো মতো দেখবেন। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু পড়াশোনা করবেন, টেকনোলজি নিয়ে পড়াশোনা করবেন, ফ্রিল্যান্সিং নিয়ে পড়াশোনা করবেন। ঠিক আছে? তো এক্সাম দিতে সর্বপ্রথমে যেটা আপনাদের লাগবে, আপনাদের নাম এবং রোল নাম্বার। রোল নাম্বার বা স্টুডেন্ট আইডি এরকম কিছু একটা লেখা থাকবে। তো আপনারা যখন অ্যাডমিশন নিয়েছিলেন ওখানে আপনাদের সবাইকে হচ্ছে রোল নাম্বার বা স্টুডেন্ট আইডিটা দিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে? তো যদি কেউ ভুলে যান, হারিয়ে ফেলেন, মনে নাই, এটা সেটা যদি কারো কোনো ইস্যুস থাকে, অবশ্যই এক্সামের আগে অফিসে ফোন করে আপনার রোল নাম্বারটা কালেক্ট করে নেবেন। রোল নাম্বার ছাড়া অ্যান্সার শিটটাও সাবমিট হবে না। আর এখানে হচ্ছে যে 5টা কোয়েশ্চেন থাকবে, ওই 5টা কোয়েশ্চেন মানে শর্ট কোয়েশ্চেন যে 5টা থাকবে, সেগুলো প্রত্যেকটা কোয়েশ্চেনই হচ্ছে রিকোয়ার্ড। রিকোয়ার্ড বলতে হচ্ছে এখানে অবশ্যই আপনাকে এই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। যদি আপনি কোয়েশ্চেনের অ্যান্সার নাও জানেন, সেক্ষেত্রে ওখানে কিছু একটা লিখে তারপর হচ্ছে সাবমিট করতে হবে, নতুবা এটা সাবমিট হবে না। ঠিক আছে? তো এক্সাম শেষে আপনারা সাবমিট করার পর ভিউ রেজাল্টে যাবেন। সাবমিট করার পর আপনাকে আবার জিজ্ঞেস করবে যে আপনি অ্যানাদার সাবমিশন চাচ্ছেন কিনা। তো প্রয়োজন নেই, একবার সাবমিট করলে এটা সাবমিট হয়ে যায়। এরপর ভিউ রেজাল্ট বা ভিউ স্কোর এরকম একটা অপশন পাবেন। তো ওখান থেকে ওখানে ক্লিক করলে আপনারা এইমাত্র যে অ্যান্সার শিটটা সাবমিট করেছেন ওইটা হচ্ছে আপনাদের সামনে চলে আসবে। তো 25টা এমসিকিউর মধ্যে যে কয়টা কারেক্ট অ্যান্সার আছে সেগুলো আপনারা হচ্ছে কাউন্ট করে নেবেন। আর যে 5টা শর্ট কোয়েশ্চেন থাকবে ওখানে সবাই দেখবেন যে সবারগুলো ইনকারেক্ট দেখাচ্ছে। সবাই ভালোভাবে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। শেষের দিকে যে 5টা শর্ট কোয়েশ্চেন থাকবে সেগুলো সবারই হচ্ছে দেখাবে যে ইনকারেক্ট বা ভুল আছে, সেরকম দেখাচ্ছে, ক্রস দেওয়া থাকবে। তো এটার কারণটা হচ্ছে এখানে যেভাবে হচ্ছে অ্যান্সারগুলো, যিনি প্রশ্ন করেছেন অ্যান্সারটা উনি যেভাবে সেট করে দিয়েছেন, হুবহু ওইটার মতো লেখা না পেলে, যেহেতু এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর হচ্ছে কম্পিউটারাইজড, এটা সে রিড করতে পারে না। ঠিক আছে? হুবহু যদি অ্যান্সারটা সে না পায় সেক্ষেত্রে সে এটাকে ইনকারেক্ট মনে করে। ইনকারেক্ট মনে করে এটাকে হচ্ছে ক্রস দিয়ে দেয়। ঠিক আছে? তো এখানে আমরা অনেকেই আছে, আমাদের হচ্ছে লেখার ধরন আলাদা। যেমন কোনো একটা পয়েন্ট কেউ আছে পাশাপাশি লেখে, কেউ উপর নিচে লেখে, কেউ হচ্ছে অর্ডার লিস্টে লেখে, যেমন 1 2 3 4 এভাবে লেখে, কেউ আছে ABCD দিয়ে লেখে। আবার অনেক সময় হতে পারে যে যেখানে পাংচুয়েশন মার্কস হচ্ছে দেওয়ার কথা ছিল সেখানে পাংচুয়েশন মার্কসটা দেওয়া হয় নাই। বা স্পেলিং মিস্টেক থাকতে পারে, যেখানে ক্যাপিটাল লেটার লেখার কথা সেখানে আপনি স্মল লেটার লিখেছেন। ঠিক আছে? তো এরকম নানান রকম ভুলের জন্য এত এত প্যাটার্ন তো আর হচ্ছে অ্যান্সার শিটে সেভ করা যায় না। তো সেই কারণে এখানে যেভাবে হচ্ছে
অ্যান্সারটা সেট করে দেওয়া হয়েছে, এক্স্যাক্টলি ওইটার মতো লেখা না পেলে সে এটা রিড না করতে পেরে এটাকে ইনকারেক্ট মনে করে ক্রস দিয়ে দেয়। ঠিক আছে, তো এখানে ঘাবড়াবেন না। যদি আপনার অ্যান্সারটা সঠিক হয়ে থাকে আপনি ওই মার্কসটা কাউন্ট করে নেবেন। তো আপাতত আমি স্পেলিং মিস্টেক বা হচ্ছে যে পাংচুয়েশন মার্কস বা ক্যাপিটালাইজেশন বা হচ্ছে কি বলে লেখার প্যাটার্নের জন্য যেই ইয়েগুলো হবে সেটাকে আমি ওভারলুক করছি মিড টার্মের জন্য। তো মিড টার্মটা তো পুরোটাই বললাম আমি সেলফ ইভ্যালুয়েশন, নিজের খাতা নিজে দেখবেন। এখানে আপনার স্কোরও কেউ দেখবে না, ইনফ্যাক্ট আমিও দেখব না। নিজেকে নিজে মূল্যায়ন করবেন যে কতটুকু শিখেছেন। একদম কোর্স শেষ হয়ে গেলে আপনাদের যে কোর্স ফাইনাল এক্সামটা হবে সেটার অ্যান্সার শিটটা ম্যানুয়ালি হচ্ছে আহ, দেখা হবে। ঠিক আছে, ওইটার অ্যান্সার শিটটা আমি চেক করব। কোর্স ফাইনাল এক্সামের যে অ্যান্সার শিটটা থাকবে সেটা আমি চেক করে আপনাদের রেজাল্ট পাবলিশ করব, কিন্তু মিড টার্মটা আপনারা নিজেকে নিজে মূল্যায়ন করবেন। ঠিক আছে। হুম, তো 50 মার্কসের এক্সাম, পাশ করলে, পাশ করতে আপনাদের পেতে হবে 35, 35 হচ্ছে পাশ মার্কস। ঠিক আছে, তো সবাই প্রিপারেশন নিবেন। আমি আবারও বলছি, লাস্ট 10টা ক্লাস ভিডিও, আজকের ক্লাসটা হয়ে গেলে আপনাদের 10টা ক্লাস হয়ে যাবে, 10টা ক্লাসের ভিডিওগুলো দেখবেন, রেকর্ডিংগুলো দেখবেন। পাশাপাশি ফ্রিল্যান্সিং নিয়ে পড়াশোনা করবেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু ধারণা রাখবেন। ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের আজকে কি বার? আজকে সম্ভবত মঙ্গলবার নাকি? হ্যাঁ, টিউসডে। তো আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে থার্সডেতে, তাই না? তো আপনারা যদি প্রিপারেশনের জন্য হচ্ছে টাইম লাগে সেক্ষেত্রে আপনারা হচ্ছে থার্সডেটা অফ রাখতে পারেন। অফ রেখে নিয়ে সানডেতে যেহেতু আপনাদের ক্লাস আছে সানডেটাকে আপনারা পিক করতে পারেন। ঠিক আছে, কিন্তু মিড টার্ম এক্সামের আগে নতুন করে কোনো টপিক ক্লাস হবে না। মিড টার্ম এক্সাম হবে, দেন হচ্ছে আমরা আবার টপিকে ফিরবো। আমরা ইনশাল্লাহ মার্কেট প্লেসে অ্যাকাউন্ট সেট আপ করবো 11তম ক্লাস থেকে। তো সবাই মিলে ডিসিশন নেন কি করবেন, যে থার্সডেতে এক্সাম দিবেন নাকি সানডেতে এক্সাম দিবেন। মেজরিটি যে ডিসিশন নিবে সেটাই হচ্ছে আমরা সবাই একসেপ্ট করব। সবাই যার যার মতামত দেন। ক্লাস কিন্তু হবে না, যদি সানডেতে এক্সাম দেন থার্সডেতে কিন্তু ক্লাস অফ থাকবে। ক্লাস কিন্তু অফ থাকবে থার্সডেতে। আচ্ছা, আরেকটা বিষয় বলে নেই, এক্সামের দিন কিন্তু এক্সামের দিনেও কিন্তু কোনো ক্লাস হবে না। ঠিক আছে, এক্সামের দিন শুধু এক্সাম হবে। আপনাদের গ্রুপে আমি পোস্ট শেয়ার করব, ওই পোস্টের মধ্যে হচ্ছে প্রশ্নের লিংক দেওয়া থাকবে। ঠিক আছে, যে যখন লিংকটাকে ক্লিক করবেন তখন থেকে তার টাইমটা কাউন্টডাউন হতে থাকবে। আর প্রশ্নের লিংকটা রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত গ্রুপে থাকবে। আপনাদের রাত 9টায় ক্লাস, তো রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত গ্রুপে ওই পোস্টটা থাকবে। রাত 12টার পর সেটা পোস্টটা হচ্ছে রিমুভ করে দেওয়া হবে বা ডিলিট করে দেওয়া হবে। ঠিক আছে, এই 9টা থেকে 12টার মধ্যে যার যার কনভেনিয়েন্ট টাইমে 40 মিনিট সময় হাতে নিয়ে আপনারা এক্সামটা দিবেন। আচ্ছা, ম্যাক্সিমামই সানডে বলছে, তো মেজরিটি যে ডিসিশনটা নিবে আমরা সেটাই অ্যাকসেপ্ট করবো, আমি বলেছিলাম। তো সানডে, সানডেতেই হচ্ছে এক্সাম হবে। ঠিক আছে, আমি গ্রুপে পোস্ট করে দিব। থার্সডেতে ক্লাস অফ থাকবে, একদম সানডেতে এক্সাম দিবেন, আর এরপর ইনশাল্লাহ নেক্সট টিউসডে থেকে আমরা আবার টপিক ক্লাস শুরু করব। না, আর কোনো ক্লাস হবে না। একদম টিউসডেতে। ঠিক আছে, তাহলে সানডেই আমরা রাখি। আচ্ছা, শাহাদ, আবু শাহাদ, রেকর্ড করা আছে, কাইন্ডলি রেকর্ডিংটা একটু শুনে নিয়েন। পুরো ব্রিফিংটাই রেকর্ড করা হয়েছে।
ঠিক আছে, এক্সামের বিষয়ে সবার ক্লিয়ার কিনা? আর রেকর্ডিংটা একটু শুনে নিয়েন। যাদের একটু মিস হয়ে গেছে, রেকর্ডিং শুনে নিয়েন, রেকর্ড করা আছে। ঠিক আছে, তো আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা এসইও এর ইন্ট্রোটা জানবো, এর টাইপস এন্ড ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। তো আজকের ক্লাসটা মূলত একটা থিওরেটিক্যাল ক্লাস হবে, আমি একাই অনেক বকবক করব, আপনারা আমার বকবকানি শুনবেন। তবে এই ক্লাসটা আপনাদের মিড টার্ম এক্সামের জন্য ইম্পর্টেন্ট। মিড টার্ম এক্সামের অনেক কোয়েশ্চেন এই ক্লাসের উপর বেস করে থাকতে পারে। আপনি চাইলেও হবে না ইউজার, থার্সডেতে কোনো ক্লাসই হবে না। এক্সাম সানডেতে হলে থার্সডেতে অফ থাকবে। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করছি। এখন চ্যাট বক্সে কেউ কিছু লিখবেন না, সব কিছু রেকর্ড করা আছে। একদম মনোযোগ দিয়ে রেকর্ডিংটা ভালো মতো শুনে নিবেন। এখন ক্লাসে কি দেখাচ্ছি সেটাতে মন দেন। এসইও, ঠিক আছে, এর পূর্ণ রূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মানেটা কি? আমরা বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন ব্যবহার করি, তাই না? গুগল ব্যবহার করি, বিং ব্যবহার করি, ইয়াহু ব্যবহার করি। তো এই যে সার্চ ইঞ্জিনে আমাদের যখন কোনো ইনফরমেশন জানার প্রয়োজন পড়ে, তখন আমরা গুগলে গিয়ে সার্চ করি। গুগল আমাদেরকে কিছু রেজাল্ট শো করে। তো ওখানে কিছু ওয়েবসাইট থাকে। তো এত হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইটের মধ্যে কিভাবে হচ্ছে এই ফার্স্ট পেজে হচ্ছে এই গুটি কয়েক ওয়েবসাইট হচ্ছে আমরা দেখতে পাই, বা প্রথম দিকে যে ওয়েবসাইটগুলো থাকে এরা কিভাবে র্যাঙ্কিং এ ফার্স্ট সেকেন্ড বা থার্ড পজিশনে যায়? ঠিক আছে, মনে প্রশ্ন জাগে না? তো এই যে প্রসেসটা, যেই প্রসেসের মাধ্যমে হচ্ছে আমরা, স্ক্রিনে কে অ্যানোটেট করছে? আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিব, অলরেডি আপনাদের 10টা ক্লাস হয়ে গেছে, এখন আর এত খাতির করা যাবে না। আচ্ছা, যেটা বলছিলাম যে মানে যে প্রক্রিয়ার মাধ্যমে এই যে ওয়েবসাইটগুলো হচ্ছে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজেস এর র্যাঙ্কে আসে বা টপে শো করে, এই প্রসেসটাকেই মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। তার একটু সহজভাবে যদি আমরা বলি, যে ধরুন আপনি আপনার নিজের একটা ওয়েবসাইট ডিজাইন করে পাবলিশ করলেন, হতে পারে আপনার ওয়েবসাইট বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এখানে আহ, তো এখানে যা যা কিছু কাজ করার, যেসব গাইডলাইন গুলো দিয়ে রেখেছে, আহ, মানে অন পেজ এসইও করতে হবে, অফ পেজ এসইও করতে হবে, টেকনিক্যাল এসইও করতে হবে, ব্যাকলিঙ্ক করতে হবে, এই সমস্ত কাজগুলো আপনি করলেন। করার পর একটা নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট কিছু কিওয়ার্ড লিখে যখন কোনো ইউজার হচ্ছে ওই সার্চ ইঞ্জিনে সার্চ করবে, তখন এই সার্চ রেজাল্ট পেজেসের একদম ফার্স্ট পেজে আপনার হচ্ছে ইয়ে ওয়েবসাইটটা চলে আসা, বা একদম টপে 1 2 3 এই পজিশনে এটা শো করা, এই যে প্রক্রিয়াটার মাধ্যমে আপনি এটাকে টপে নিয়ে আসলেন, সেই প্রক্রিয়াটাকেই মূলত হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। তো সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি আমরা। তো সার্চ ইঞ্জিন মূলত
তিনটা ধাপে কাজ করে। এক নাম্বার বা প্রথমত হচ্ছে ক্রলিং, দুই নাম্বার হচ্ছে ইন্ডেক্সিং, তিন নাম্বার হচ্ছে র্যাঙ্কিং। ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং, এই তিনটা ধাপে সার্চ ইঞ্জিন কাজ করে। তো এটা জাস্ট ইমাজিন করা হয়, এটা রিয়েল লাইফে কোনো এক্সিস্টেন্স নাই। যে আমরা যখন কোনো কিছু হচ্ছে পোস্ট করি বা হচ্ছে এই যে আহ, মানে ধরেন একটা ওয়েবসাইট ডিজাইন করে আমরা পাবলিশ করলাম, তো এটা ইমাজিন করা হয় তখন সার্চ ইঞ্জিন থেকে এরকম একটা বোট, এটাকে বোট বলা হয়, এরকম একটা স্পাইডারের মতো একটা ইনসেক্ট বেরিয়ে আসে। এটা রিয়েল লাইফে কোনো এক্সিস্টেন্স নাই এটা। তোমরা দুজন খেয়ে ফেলো, আয়াতকে দাও, তুমি নাও। তো এটা ইমাজিন করা হয় যে এরকম একটা স্পাইডার কি করে এখান থেকে বের হয়ে আসে, সার্চ ইঞ্জিন থেকে বেরিয়ে আসে, বের হয়ে এসে সে হচ্ছে এটাকে ক্রল করে। ঠিক আছে, তো এই প্রথম ধাপটা হচ্ছে ক্রলিং। তো ক্রল করে সে বোঝার চেষ্টা করে যে আহ, আমরা আমাদের এই কন্টেন্টটা কি টাইপের, বা এখানে কি ধরনের কিওয়ার্ড গুলো আমরা ইউজ করেছি, এই সব কিছু সে বোঝার চেষ্টা করে। এরপর বুঝে নিয়ে সে দ্বিতীয় ধাপে চলে আসে এটাকে ইন্ডেক্স করার জন্য। তো ইন্ডেক্স করার ক্ষেত্রে ধরুন কোনো একটা ওয়েবসাইট যেটা হচ্ছে ফুড রেলিভেন্ট ওয়েবসাইট, এটার কিওয়ার্ড গুলো, তারপর টাইটেল, মেটা টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, সবকিছু ক্রল করে সে বুঝে গেল যে এখানে হচ্ছে ফুড রেলিভেন্ট কোনো একটা ওয়েবসাইট। তখন সে কি করে এটাকে ইন্ডেক্স করে, ফুড রেলিভেন্ট যেসব ওয়েবসাইট গুলো আছে সেখানে সে ইন্ডেক্স করে, বা ফ্যাশন রেলিভেন্ট বা কোনো একটা প্রোডাক্ট রেলিভেন্ট, বা হতে পারে এটা একটা ব্লগ সাইট। ঠিক আছে, এভাবে সে ইন্ডেক্স করে ফেলে। এরপর একদম থার্ড, মানে এগুলো ইন্ডেক্স করে সে একটা লার্জ ডাটাবেজের মধ্যে সেগুলো একটা ইন্ডেক্স করে নেয়। এরপর তৃতীয় ধাপে এসে সে সার্চ ইঞ্জিনকে রিপোর্ট করে যে এটা ভালো কাজ করতেছে, বা এখানে হচ্ছে এসইও সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন গুলো হচ্ছে মেনটেন করা হয়েছে। তো এভাবে সার্চ ইঞ্জিনকে ইনফর্ম করার পর তৃতীয় ধাপে এসে হচ্ছে এটা র্যাঙ্ক করে। ঠিক আছে, তো এটার কিন্তু আসলে সত্যিকার অর্থে এরকম স্পাইডার তো নাই। এটা জাস্ট আমরা ইমাজিন করে নেই যে এরকম একটা বোট, এটাকে বোট বলা হয়, স্পাইডার না, বোট বলা হয়, রোবটের সংক্ষিপ্ত রূপ। যে এই বোর্ডটা হচ্ছে ক্রল করে করে ইন্ডেক্স করে দেন হচ্ছে সার্চ ইঞ্জিনকে জানিয়ে দেয় যে কোনটাকে র্যাঙ্ক করানো যাবে কোনটাকে করানো যাবে না। ঠিক আছে, তো আমরা দেখে নেই যে কত ধরনের সার্চ ইঞ্জিন আছে। তো অনেক সার্চ ইঞ্জিন আছে, আমরা তো গুটি কয়েকটার নাম জানি, বা আমরা হচ্ছে গুটি কয়েকটাই ইউজ করি। যেমন গুগলটা ব্যবহার করি, বিংটা ব্যবহার করি, ইয়াহুটা ব্যবহার করি, তাই না? এগুলো ছাড়াও আরো অনেক সার্চ ইঞ্জিন আছে। আমরা একটা ইমেজ দেখি, এটাকে বড় করা যায় কিনা। আচ্ছা, এখানে খুব বেশি বড় করা যাচ্ছে না, বা সেপারেট করা যাচ্ছে না, এখান থেকে দেখে নেই। তো গুগল বিং ছাড়াও আরো সার্চ ইঞ্জিন আছে, যেমন ইয়ান্ডেক্স আছে, বাইজু আছে, তারপর হচ্ছে ইয়াহু, আস্ক। ঠিক আছে, এখানে ছোট ইমেজটাতে গেলে আমরা দেখতে পাবো ইউকে, ইকোশিয়া, ডাকডাকগো। ঠিক আছে, এরকম অনেক সার্চ ইঞ্জিন আছে। আবার কোন কোন দেশ আছে যারা কিনা এদের নিজস্ব সার্চ ইঞ্জিন ব্যবহার করে, যেমন হচ্ছে চায়না। চায়না হচ্ছে ওদের নিজস্ব সার্চ ইঞ্জিনটা ব্যবহার করে। ঠিক আছে, তো আবার আমরা ইউটিউবেও সার্চ করি, ফেসবুকেও সার্চ করি, তো এটা সোশ্যাল মিডিয়ার পাশাপাশি এটাও সার্চ ইঞ্জিন হিসেবে কিন্তু কাজ করে। আচ্ছা, তো এখন আমরা দেখে নিব যে এসইও টাইপস এন্ড ক্লাসিফিকেশন গুলো জেনে নিব। তো এসইও কে নানান ভাবে হচ্ছে ক্লাসিফাই করা হয়েছে। তো আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট বা যতটুকু জানলে আমাদের চলবে আমরা ততটুকু জেনে নেই। আচ্ছা, ইথিক্যালি বা বাই ইথিক্স এসইও হচ্ছে ফোর টাইপস। এক নাম্বার হচ্ছে হোয়াইট হ্যাট এসইও,
দুই নাম্বার হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, তিন নাম্বার হচ্ছে গ্রে হ্যাট এসইও, আর চার নাম্বার হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। এই চার প্রকার এসইও টাইপসটাকে মানে নৈতিকতার দিক থেকে বা ইথিক্যালি হচ্ছে বা কি বলে বা ইথিক্স, এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে। তো আমরা দেখি হোয়াইট হ্যাট এসইওটা কি। আচ্ছা, হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে গুগল রিকমান্ডেড একটা এসইও টেকনিক, যেটাতে সার্চ ইঞ্জিনের বা গুগলের সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ফলো করা হয়। ঠিক আছে, সবকিছু ফলো করে এই এসইওটা করা হয়ে থাকে। তো এখানে কি লিখছে সেটা আমরা একটু পড়ি, যে it doesn't take too much to know that white hat SEO is the best and inarguably the tightest way to conduct SEO. This is a massive part of SEO and has to do with everything that helps your website rank without getting in trouble with SERPs. That's why all companies practice white hat SEO to raise the ranks of their websites in search results. আচ্ছা, আমি যেই কথাটা বললাম সেটাই এখানে বলছে, যে এই হোয়াইট হ্যাট টেকনিকটা কি। হোয়াইটের টেকনিকটা হচ্ছে গুগল রিকমেন্ডেড অ্যাপ্রোচ টু র্যাঙ্কিং এনি ওয়েব পেজ অর ওয়েবসাইট। একটা ওয়েব পেজ বা ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করানোর জন্য যা কিছু রিকমেন্ডেশন আছে, এই সমস্ত টেকনিকগুলো হচ্ছে ফলো করা হয়। বাই ডুইং দিস ইউ আর গেটিং অন গুগলস গুড বুকস। যদি আমরা হোয়াইট হ্যাট এসইও করি তাহলে গুগল কি করবে, আমাদের গুগলের গুড বুকে হচ্ছে ইন্ডেক্স করে নিবে। It helps you to better promote your business online without any form of negativity. যদি আমরা হোয়াইট হ্যাট এসইও করে আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করাই, তাহলে গুগল কি করবে, গুগলের যে একটা গুড বুক আছে সেখানে আমাদেরকে ইন্ডেক্স করে নিবে এবং গুগল নিজেই আমাদেরকে হেল্প করবে যে আমাদের বিজনেসটাকে বেটার প্রমোশনের জন্য, কোনো ধরনের নেগেটিভিটি ছাড়া। ঠিক আছে, তো এখানে দেখেন একটা টার্ম আছে সার্পস, SERPS। এর পূর্ণ রূপ হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি তখন আমরা কি পাই দেখেন, এখানে যদি হচ্ছে সার্চ করি, কি সার্চ করব? উম আচ্ছা, বেস্ট ফুডওয়্যার ব্র্যান্ড ইন বাংলাদেশ লিখে আমি সার্চ করলাম। ঠিক আছে, তো একটু নিচে গিয়ে দেখি। আচ্ছা, তো এখানে দেখেন এখন আমরা মানে এই পেজেস এর কত নাম্বার পেজে আছি, এক নাম্বার পেজে আছি। তারপর এখানে 2 3 4 5 6 7 এরকম অনেক পেজ আছে। ঠিক আছে, এই যে এখানে আমরা কি করলাম, সার্চ, কিছু একটা সার্চ করলাম, এটা তো সার্চ রেজাল্ট পেজ দেখাচ্ছে। ঠিক আছে, তো এরকম অনেকগুলো পেজ এখানে ওপেন হচ্ছে, এরকম অনেকগুলো পেজ আছে। তো এগুলোকেই সংক্ষেপে বলা হয় সার্পস বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। এই যে একটা রেজাল্ট, এগুলোর যে পেজেস গুলো আছে এটাকেই সংক্ষেপে বলা হয় সার্পস। আচ্ছা, তারপর এখানে বলছে যে সাম হোয়াইট হ্যাট এসইও টেকনিক্স ইনক্লুড, কি কি হচ্ছে হোয়াইট হ্যাট এসইও টেকনিকের মধ্যে ইনক্লুড, যেমন শুরুতে হচ্ছে পাবলিশিং দ্য হাইয়েস্ট কোয়ালিটি টেক্সট কন্টেন্ট অন ইউর ওয়েবসাইট। মানে একদম হাইয়েস্ট কোয়ালিটির, খুব ভালো কোয়ালিটির টেক্সট কন্টেন্ট আপনাকে আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। তারপর হচ্ছে ক্রিয়েটিং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। আপনি আপনার যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেটা অবশ্যই ইউজার ফ্রেন্ডলি হতে হবে। সব ডিভাইস থেকে সব ধরনের ইউজাররা যেন খুব সহজে আপনার ওয়েবসাইটটাকে নেভিগেট করতে পারে বা ইউজ করতে পারে বা অ্যাক্সেস করতে পারে, ওইভাবে আপনার ওয়েবসাইটটাকে তৈরি করতে হবে। তারপর শেয়ারিং ইউর পেজ লিঙ্ক অন সোশ্যাল মিডিয়া। আপনার এই পেজের লিঙ্কটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করবেন, এটা হোয়াইট হ্যাট এসইওর একটা টেকনিক। তারপর অপটিমাইজিং HTML, এটা টেকনিক্যাল বিষয়, আপাতত এটা আমাদের না জানলেও চলছে। তো এই বিষয়গুলো হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। এরপর দুই নম্বরে হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। তো ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইওর জাস্ট অপোজিট। হোয়াইট হ্যাট এসইওটা কি করে, সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন গুলো ফলো করে, আর ব্ল্যাক হ্যাট হচ্ছে তার উল্টোটা। সে হচ্ছে গুগলের কোনো হচ্ছে রুলস বা রেগুলেশন গুলো সে ফলো করে না। তো এখানে আমরা একটু দেখি।
Black hat SEO is used to get results faster. Also, it is a faster way to get your site deleted from Google server. আচ্ছা, একটা ইয়ে আছে না, মানে প্রচলিত একটা কথা আছে না যে শর্টকাটে খুব সহজে হচ্ছে সফলতা পাওয়া যায়, বা হচ্ছে অনৈতিক কাজ করলে খুব তাড়াতাড়ি রাতারাতি হচ্ছে মানে রেজাল্ট পাওয়া যায় বা ভালো একটা পজিশনে চলে যাওয়া যায়। তো এখানেও সেম, আপনি যদি হচ্ছে অনৈতিক বিষয়গুলো হচ্ছে অ্যাপ্লাই করেন, তো এখানে আপনি খুব দ্রুত রেজাল্ট পাবেন, কিন্তু খুব দ্রুতই কি হবে, আপনার আবার ডাউনফল হবে। তো এখানে এই কথাটাই বলছে যে ব্ল্যাক হ্যাট এসইওটা আপনাকে রেজাল্ট ফাস্টার দিবে, এবং খুব দ্রুতই কি করবে, এটা গুগল সার্ভার থেকে আপনার ওয়েবসাইটটা ডিলিট হয়ে যাবে। তো ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক্স আর অল অ্যাবাউট দ্য ম্যানিপুলেশন অ্যান্ড এক্সপ্লয়টেশন অফ গুগলস অ্যালগোরিদম। সার্চ ইঞ্জিনের বা গুগলের তো একটা কাজ করার একটা স্বাভাবিক একটা নর্মাল একটা অ্যালগোরিদম আছে, এটাকে ব্ল্যাক হ্যাট টেকনিকটা কি করে, ম্যানিপুলেট করে বা এক্সপ্লয়েট করে দেয়। ঠিক আছে, তো এই কাজটা করা যাবে না। You will rank faster but only for a shorter period as Google begins to notice that your page may not be serving the purpose that it is meant for but gets the bulk of the clicks. আচ্ছা, গুগল কি করবে, গুগল যখন নোটিস করবে যে আপনার ওয়েবসাইটে হচ্ছে অনেক বেশি ক্লিক করছে, কিন্তু ওখানে হচ্ছে আপনার যে অডিয়েন্স বা ট্রাফিক আছে এরা হচ্ছে বেশি টাইম হচ্ছে স্টে করছে না, বা যেই পারপাসে ওরা হচ্ছে আপনার ওয়েবসাইটে যাচ্ছে সেই আপনার ওয়েবসাইটটা তাদের পারপাসগুলো সার্ভ করতে পারছে না, কিন্তু অনেক বেশি ক্লিক করছে, অনেক ভিজিটর আসছে কিন্তু খারাপ রিভিউ দিচ্ছে, বা হচ্ছে ওরা বেশিক্ষণ হচ্ছে এখানে ইয়ে করছে না, অন্য ওয়েবসাইটে আবার জাম্প করছে। তো এই বিষয়গুলো যখন গুগল বুঝতে পারবে, তখন কি করবে, সে উম, বুঝে নেবে যে আপনি ব্ল্যাক হ্যাট এসইও টেকনিকটা হচ্ছে অ্যাপ্লাই করেছেন, তখন সে গুগলের সার্ভার যে সার্ভার আছে সেখান থেকে আপনার ওয়েবসাইটটা সে ডিলিট করে দিবে। তো কি কি কাজ হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও টেকনিকের মধ্যে ইনক্লুডেড? এক নাম্বার হচ্ছে লিঙ্ক স্প্যামিং। একটা লিঙ্ক অনেক বেশি শেয়ার করা, এটাকে লিঙ্ক স্প্যামিং বলে। ঠিক আছে, এই কাজটা করা যাবে না। তারপর কিওয়ার্ড স্টাফিং, অনেক বেশি কিওয়ার্ড আপনি ইউজ করছেন, ওভার অপটিমাইজড এসটিএমএল ট্যাগস অ্যান্ড হেডিংস, ইউজিং ইউজিং ওয়ে টু মেনি পিকচার্স, অনেক বেশি পিকচার আপনি ব্যবহার করছেন, হিডেন টেক্সট অ্যান্ড লিঙ্ক, বাইং ব্যাকলিঙ্ক, পাবলিশিং কপি টেক্সট অ্যান্ড মোর। আপনি কি করলেন, অন্য একটা কন্টেন্ট আপনার খুব ভালো লাগলো, কারো একটা হচ্ছে টেক্সট কন্টেন্ট আপনার ভালো লাগলো, আপনি সুন্দর মতো ওটা কপি করে এসে আপনি আপনার পেজে হচ্ছে পাবলিশ করে দিলেন। ঠিক আছে, এটা করা যাবে না, অন্যের টেক্সট কন্টেন্ট কপি করা যাবে না, এটা ব্ল্যাক হ্যাট টেকনিকের মধ্যে পড়ে। তারপরে 3 নম্বরে হচ্ছে গ্রে হ্যাট এসইও। আচ্ছা, গ্রে হ্যাটটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও আর ব্ল্যাক হ্যাট এসইও দুটোর কম্বিনেশন বা মিশ্রণ বলা চলে। এখানে নৈতিকতার কিছু কিছু বিষয় থাকে, পাশাপাশি হচ্ছে অনৈতিক বিষয়গুলো হচ্ছে মিক্স করে দিয়ে দেওয়া হয়। তো এটাও খুব ভালো একটা প্র্যাকটিস না। আপনি হচ্ছে আহ কি বলে, অনেকগুলো অনৈতিক কাজের মধ্যে যদি কিছু নৈতিকতা মিলিয়ে দেন, তাতে পুরো বিষয়টা নৈতিক হয়ে যাচ্ছে না। ঠিক আছে, তো এটাও করা যাবে না। তো গ্রে হেট এর মধ্যে কি পড়ে, কি এখানে কি বলেছে সেটা আমরা একটু পড়ি। গ্রে হেট এসইও ইজ এ মিক্স অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হ্যাট এসইও অলরেডি মেনশনড অ্যাবাভ। হোয়াইট হ্যাট আর ব্ল্যাক হ্যাটের মিক্স বা combination. As the name implies, it simply means begin at that little gray area where it seems they are doing what's right and at the same time looking for Google's trouble. Google may never ban your page for using this technique, but they will paint a bad image of your business or even prevent Google from ranking your site after a while. আচ্ছা, আপনি যদি গ্রে হেড এসইও টেকনিকটা অ্যাপ্লাই করেন, গুগল হয়তোবা আপনার পেজটা হচ্ছে পুরোপুরি ব্যান করবে না বা হচ্ছে ডিলিট করে দিবে না, যেমনটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও করলে করে, কিন্তু আপনার এই যে বিজনেসটা আছে বা ওয়েবসাইটটা আছে সেটার উপর একটা ব্যাড ইমেজ সে পেইন্ট করে দিবে, যাতে করে এই যে গুগল সার্ভারে বা গুগলে হচ্ছে আপনার এই ওয়েবসাইটটা আর কোনোদিনও হচ্ছে র্যাঙ্ক করাতে পারবেন না। তো সাম গ্রে হেড এসইও টেকনিক্স ইনক্লুড পাবলিশিং স্পান কন্টেন্ট রিটেন বাই ইনএফিশিয়েন্ট বোর্ডস। আপনি হচ্ছে বোর্ড দিয়ে হচ্ছে
কন্টেন্ট পাবলিশ করবেন, সেটা হবে না। পেইং ফর ফলস রিভিউস, আপনি টাকা দিয়ে রিভিউ কিনবেন, এটাও চলবে না। এক্সচেঞ্জিং লিঙ্কস, পাবলিশিং আর্টিকেলস উইথ ক্লিকবেট হেডলাইন্স। আচ্ছা, ক্লিকবেট হেডলাইনটা কি? অনেক সময় হয় না যে আমরা কি করি, হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটের কথাই বলি বা ইউটিউবের কথাই বলি, কোনো একটা টাইটেল দেখে আমরা অনেক বেশি মানে আকৃষ্ট হই যে ওটার ভিতরে কন্টেন্টটা কি আছে বা ওই ভিডিওটাতে কি আছে ওটা দেখার জন্য। মানে যে টাইটেলটা থাকে সেটা হচ্ছে, বা হেডলাইনটা বা টাইটেলটা থাকে, এটা অনেক চমকপ্রদ হয় বা অ্যাট্রাকটিভ হয়। কিন্তু ভিতরে যখন আমরা ওই ব্লগটা পড়তে যাই বা হচ্ছে আমাদের ওই ভিডিওটা দেখতে যাই, তখন দেখা যায় যে ওই টাইটেলের সাথে ভিতরের কন্টেন্টের মিল নেই। তো এটাকে ক্লিকবেট হেডলাইন বলে। তো আপনি আপনার যে অডিয়েন্স আছে বা ভিউয়ার্স আছে তাদেরকে মিসগাইডেড করতে পারেন না। এটা তো অবশ্যই একটা অনৈতিক কাজ, তাই না? আপনি কাউকে মিসগাইডেড করতে পারেন না বা মিস ইনফরমেশন দিতে পারেন না। তো এই কাজটা করা যাবে না। আম, আচ্ছা, তো এই তিনটা ছাড়াও আরেকটা আছে, সেটা হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। এই ওয়েবসাইটে আছে একটু নিচের দিকে। আচ্ছা, এই যে নেগেটিভ এসইও লেখা, আপনারা এখানে নেগেটিভ হ্যাট শব্দটা জুড়ে দিবেন। আর নেগেটিভ হ্যাট এসইওটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক হ্যাট এসইও। ঠিক আছে, ব্ল্যাক হ্যাট এসইও যেভাবে হচ্ছে ইয়ে করে, ম্যানিপুলেট করে বা এক্সপ্লয়েট করে, অনেকটা এরকমই। তো আপনাদের যদি এক্সামে কোয়েশ্চেন আসে এরকম যে ইথিক্যালি বা বাই ইথিক্স এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চায়, সেক্ষেত্রে আপনারা হচ্ছে আহ 4 টাইপস লিখবেন। 1 নাম্বার হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, 2 নাম্বার ব্ল্যাক হ্যাট এসইও, 3 নাম্বার গ্রে হ্যাট এসইও, আর 4 নাম্বার হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। ঠিক আছে, এই পুরো ডিটেলস লিখতে হবে না। 5 মার্কসের জন্য যে আপনাকে একদম পেজ ভরে লিখতে হবে সেটা না। টু দা পয়েন্টে যা কোয়েশ্চেন করেছে শুধুমাত্র ওইটুকু অ্যান্সার করলেই আপনারা এখানে ফুল মার্কসটা পেয়ে যাবেন। ঠিক আছে, আর কোয়েশ্চেন ইংলিশে থাকবে, অ্যান্সারও ইংলিশে লিখতে হবে। ঠিক আছে, তো এটা ছাড়াও আরো 4 টাইপস আছে। আর মানে এসইও কে আর আরো অনেকভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে, কিন্তু আমাদের যদি সিম্পলি কোয়েশ্চেন আসে যে এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চায়, সেক্ষেত্রে আমরা 4 টাইপস লিখবো। 1 নাম্বার হচ্ছে অন পেজ এসইও, 2 নাম্বার হচ্ছে অফ পেজ এসইও, 3 নাম্বার টেকনিক্যাল এসইও, 4 নাম্বার হচ্ছে লোকাল এসইও। তো আমরা এটা একটু দেখি। অন পেজ এসইও কি, নাম নাম শুনে বোঝা যায় না যে অন পেজ বা অন সাইট মানেটা কি? মানে পেজের ভিতরে, হ্যাঁ, যা যা কিছু বা পেজের উপরে যে যা 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 কিছু কাজ করা হয় র্যাঙ্কিং এর জন্য, সেটাকেই অন পেজ এসইও বলে। তো এখানে কি বলছে যে as the name suggests, on page SEO refers to an on page optimization. It is an on page SEO strategy that encompasses activities carried out directly on the page or site. On page SEO is the process of optimizing on site ranking factors like meta description, keywords, meta titles, images, headers, and others. আচ্ছা, আমরা কিছুদিন আগে লিঙ্কডইনে আর্টিকেল রাইটিং শিখেছিলাম না? তো সেখানে আমরা ওই আর্টিকেলের মধ্যে কি কি কাজ করেছিলাম, আমরা একটা টাইটেল দিয়েছিলাম, তাই না? টাইটেল দিয়েছি, তারপর হচ্ছে ডেসক্রিপশন লিখেছি, ইমেজ ব্যবহার করেছি, হেডার দিয়েছি। এই সমস্ত কাজগুলো কিন্তু আমরা করেছিলাম। তো আমরা ওই আর্টিকেল রাইটিং এ যা যা কিছু করেছি এটাকেই বলা হয় অন পেজ এসইও। ঠিক আছে, র্যাঙ্কিং এর জন্য আমরা যা যা কিছু করলাম সেটাই অন পেজ এসইও। এরপর আচ্ছা, একটা সাকসেসফুল অন পেজ এসইও করতে হলে আমাদেরকে কি কি বিষয় হচ্ছে আহ, মানে ক্যারি আউট করতে হবে সেটা দেখেন। এসইও কিওয়ার্ড রিসার্চ। এসইওর একটা বিরাট অংশ জুড়ে আছে এসইও কিওয়ার্ড রিসার্চ। তো আমরা শুধুমাত্র যদি কিওয়ার্ড রিসার্চটাও শিখি, এসইওর মধ্যে যদি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চও শেখা যায় ভালো মতো, তো এখান থেকেও কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারি। এরপর এটা অন পেজ এসইওর মধ্যে পড়ে। এরপর কোয়ালিটি এসইও কন্টেন্ট, আপনার যে কন্টেন্টগুলো আপনি পাবলিশ করবেন সেগুলো যেন কোয়ালিটি হয়, মানে কোয়ালিটিফুল হয়।
তারপর ইন্টারনাল লিঙ্কিং, মেটাডাটা এসইও অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন, ইমেজ কিভাবে এসইও করতে হয় সেটার ক্লাস আছে আপনাদের সামনে। তো এই কাজগুলো হচ্ছে অন পেজ এসইওর মধ্যে পড়ে। এই বৃষ্টি হচ্ছে, বেডরুমের জানালাটা বন্ধ করো, বেডরুমের গ্লাসটা টেনে দাও। এরপর 2 নাম্বার হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও হচ্ছে মানে পেজের বাইরে যে যে কাজগুলো করা হয় সেটাই হচ্ছে, বা আউটসাইড থেকে যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে অফ পেজ এসইও। তো off page SEO is the exact opposite of on page. Off page SEO refers to all your SEO activities outside of your website. However, whether we are talking about off page SEO, on page SEO, local SEO, or even technical SEO, one thing remains constant: ranking. ঠিক আছে, তো আমি যে কথাটা বললাম যে পেজের আউটসাইডে যেসব কাজগুলো করা হয় পেজটাকে র্যাঙ্ক করানোর জন্য, সেটাই হচ্ছে অফ পেজ এসইও। তো অফ পেজ এসইও কি কি? 1 নাম্বার হচ্ছে গেস্ট ব্লগিং, 2 নাম্বার হচ্ছে হেরো, কম্পিটিটর রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস, ইন্টারনেট অ্যাড, প্রেস ডিস্ট্রিবিউশন, এইগুলো হচ্ছে অফ পেজ এসইওর মধ্যে পড়ে। এরপর 3 নাম্বারে হচ্ছে টেকনিক্যাল এসইও। নাম থেকেই তো বোঝা যাচ্ছে যে টেকনিক্যাল বিষয়গুলো হচ্ছে যে এসইওর মাধ্যমে হচ্ছে অপারেট করা হয় বা হ্যান্ডেল করা হয়, সেটাই হচ্ছে টেকনিক্যাল এসইও। তো টেকনিক্যাল এসইও হ্যাজ নাথিং টু ডু উইথ ইউর পেজ কন্টেন্ট, হাউএভার সাম people classify it as a subset of an on-page SEO. This is because it can improve your appearance on organic search results. Most digital marketing newbies mistake tech SEO for the black hat. আচ্ছা, এটা বুঝে কাজ নাই, আমরা সিম্পলি বুঝে নেই যে টেকনিক্যাল এসইও কি করে। আপনার আচ্ছা, টেকনিক্যাল এসইও refers to optimizing and improving your site, making it easier for visitors to navigate. What makes technical SEO? আচ্ছা, এটা কি করে টেকনিক্যাল এসইওটা, যে ট্রাফিক আছে বা ভিজিটর আছে তাদের জন্য এই সাইটটা মানে যেন তারা ইজিলি হচ্ছে এটাকে নেভিগেট করতে পারে বা ইউজ করতে পারে, এই কাজটা হচ্ছে টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। তো এটা কিরকম? 1 নম্বরে হচ্ছে সাইট লোড টাইম। আচ্ছা, ধরুন আপনার কোনো একটা ইনফরমেশন জানতে হবে, যেমন একটু আগে আমরা হচ্ছে বেস্ট ফুটওয়্যার ব্র্যান্ড ইন বাংলাদেশ লিখে হচ্ছে সার্চ করলাম, তাই না? তো তো ধরেন এই ইনফরমেশনটা আমার জানতে হবে, তো আমি কি করলাম? গুগলে গিয়ে সার্চ করলাম, গুগল আমাকে রেজাল্ট শো করলো। শো করার পর ধরেন আমার সামনে তো অনেকগুলো ওয়েবসাইট আসলো, তো আমি কি করলাম? একটা ওয়েবসাইটে ক্লিক করলাম, করার পর ওই সাইটটা লোড হতে অনেকটা টাইম নিচ্ছে। ঠিক আছে, লোড হচ্ছে হচ্ছে। তো ইউজুয়ালি আমরা কি করি, আপনি হচ্ছে অ্যাজ এ ইউজার পয়েন্ট অফ ভিউতে ভিউতে চিন্তা করেন, আমরা কি করি? আমাদের এত ধৈর্য আছে যে সাইট কখন লোড হবে তারপর হচ্ছে এখান থেকে ইনফরমেশন নিব? নাই, বেশিরভাগেরই নাই। তো আমরা কি করি? ওই সাইটটা হচ্ছে ইয়ে করে বাদ দিয়ে আমরা অন্য আরেকটা সাইটে যাই যেখানে হচ্ছে সিমিলার মানে কন্টেন্ট ওরা হচ্ছে সার্ভ করছে। ঠিক আছে, তো এই যে লোডিং টাইমটা, এটাকে কন্ট্রোল করা বা হচ্ছে এটাকে রিডিউস করা, এই কাজটা হচ্ছে টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। ঠিক আছে, তো এটা কিরকম দেখেন, visitors no longer have the patience to wait for pages to load. They want the information and they want it right now. If your web page take an eternity to load, visitors will abandon your article and move on to the next website offering a similar post. Guess what? The other sites have immensely optimized their load time. ঠিক আছে, আমি যে কথাটা বললাম সেটাই বলছে যে ইটার্নিটি টাইম যদি নিয়ে নেয় পেজ লোড হতে, তাহলে ভিজিটররা কি করবে? সেটাকে অ্যাবান্ডন করে নতুন ওয়েবসাইটে চলে যাবে যেটা কিনা সিমিলার আর্টিকেল হচ্ছে অফার করছে। দ্য এভারেজ অ্যাটেনশন স্প্যান অফ ইন্ডিভিজুয়াল ইজ 8 সেকেন্ডস। এটা হয়তো বা ওরা রিসার্চ করে বের করেছে যে একজন ইন্ডিভিজুয়ালের অ্যাটেনশনটা গ্র্যাব করার জন্য বা অ্যাটেনশনটা ধরে রাখার জন্য টাইম হচ্ছে 8 সেকেন্ড। If you grab your visitors' attention with your metadata, you have less than 8 seconds to prove to them that your web page contains the information they need.
ইউর সাইট লোড টাইম শুড টেক মোর দ্যান 2 সেকেন্ডস, আরো কম দাও, 2 সেকেন্ডস অফ দ্যাট টাইম। আচ্ছা, আপনি যদি ওই অ্যাটেনশনটা গ্র্যাব করতে চান, আপনার মেটা ডাটা দেখে হচ্ছে ভিজিটররা হচ্ছে আকৃষ্ট হয়ে আসলো, তো আপনার হাতে সময় কতক্ষণ? 8 সেকেন্ডেরও কম। ঠিক আছে, তো আপনার সাইটটা 2 সেকেন্ডের মধ্যে লোড হতে হবে। তো এই কাজটা হচ্ছে টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। আচ্ছা, এরপরে আসি মোবাইল ফ্রেন্ডলিনেস আর মোবাইল এসইও। আমরা যারাই হচ্ছে আম, কি বলে সার্ফিং করি বা যেটাই করি, আমাদের ল্যাপটপ পিসি থাকলেও আমরা কি মোবাইলে হচ্ছে কমফোর্টেবল, তাই না? বা মোবাইলটাই আমরা ক্যারি করি বা মোবাইলটাই আমাদের হাতে থাকে। তো ম্যাক্সিমাম কি মানে অল অফ দ্য ইউজার্স আর মোবাইল ইউজার্স, তাই না? তো আপনার এই সাইটটা কি হতে হবে? মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। আমি তো ল্যাপটপ বা পিসিতে গিয়ে সার্চ করি না। কোনো একটা ইনফরমেশন জানা থাকলে আমরা চট করে হচ্ছে মোবাইলে সার্চ করি। তো সেক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। এরপর হচ্ছে ক্রল এরর আইডেন্টিফিকেশন। ওই যে একটু আগে বললাম না যে বোর্ডটা হচ্ছে ক্রল করে যাবে। তো ক্রল করার ক্ষেত্রে যদি কোনো এরর আইডেন্টিফাই করতে পারে, সেটাকে কিভাবে হচ্ছে সর্ট আউট করবে, এই কাজটাও হচ্ছে আমাদের টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। তারপর কিওয়ার্ড ক্যানিবালাইজেশন অডিট, এরপর হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট অডিট, কোনো কন্টেন্ট আমাদের ডুপ্লিকেট হয়ে গেল কিনা, এই কাজগুলো হচ্ছে টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। আচ্ছা, আমি তো এক নাগাড়ে বকবক করে যাচ্ছি, আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? আমাকে একটু চ্যাট বক্সে জানান তো। বুঝতে কষ্ট হচ্ছে কিনা? আচ্ছা, বোরিং লাগছে কিনা? ক্লাস বোরিং লাগছে কিনা সেটা বলেন। থিওরিটিক্যাল ক্লাস তো আমি এক নাগাড়ে বকবকই করে যাব। ঠিক আছে। আচ্ছা, বুঝতে না পারলে কি করার আছে? আমি তো বাংলা করে দিচ্ছি। ইংলিশ যেটা লেখা আছে এটা তো আমি তো বাংলাতে বাংলা করে দিচ্ছি, বাংলায় বলছি। অভ্যস্ত হতে হবে, ইংলিশে তো অভ্যস্ত হতে হবে, কারণ এখানে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনারা কাজ করবেন। এখানে ক্লায়েন্টদের সাথে তো আপনাদের ইংলিশেই কথা বলতে হবে, বা ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টস গুলো দিবে সেগুলো তো বুঝে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে 4 নম্বরে হচ্ছে লোকাল এসইও। আচ্ছা, লোকাল এসইওটা হচ্ছে লোকাল এসইও লোকাল এসইও হচ্ছে নির্দিষ্ট একটা লোকালিটিকে বা সিটি বা টাউন বা হচ্ছে বা একটা স্পেসিফিক এরিয়াকে হচ্ছে টার্গেট করে, যদি কারো কোনো বিজনেস থাকে, সেই বিজনেসের ওয়েবসাইটটা হচ্ছে লোকাল এসইও করতে হবে। ঠিক আছে, তো আর একটু সহজভাবে যদি বলি, তো ধরুন কোনো একজন ব্যক্তির যে কোনো একজন ব্যক্তির হচ্ছে একটা লোকাল বিজনেস আছে। আমরা ধরে নেই হচ্ছে যে হোমমেড ফুড ডেলিভারি বিজনেস। ঠিক আছে, এরকম বিজনেস এই বড় বড় শহরগুলোতে খুব বেশি পপুলার ইদানিং, কারণ মানুষের হাতে এতটা টাইম নাই যে কাজ শেষে হচ্ছে বাসায় এসে আবার রান্না বান্না করবে এটা সেটা। তো আমরা হোমমেড ফুড ডেলিভারি বিজনেস বা এই প্রোডাক্টটার উপরে অনেক বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছি। তো ধরুন এমনই একজন ব্যক্তি যার কিনা এরকম হোমমেড ফুড ডেলিভারি বিজনেস আছে, যে কিনা শুধুমাত্র ঢাকা সিটিতে হচ্ছে সার্ভ করতে পারে, যেহেতু এটা একটা পচনশীল একটা প্রোডাক্ট। মানে দূর দূরান্তে তো আর ইয়ে করা যাচ্ছে না,
বা ঢাকা সিটির মধ্যে হচ্ছে নির্দিষ্ট একটা এরিয়া, যেমন বনানী, গুলশান, ধানমন্ডি, এই এরিয়াগুলোতে হচ্ছে সে তার বিজনেসটা হচ্ছে স্প্রেড করতে চাচ্ছে বা অতটুকুর মধ্যে সে রাখতে চাচ্ছে। তো ওই ব্যক্তি তার যে ওয়েবসাইটটা তৈরি করবে, সেই ওয়েবসাইটে সে লোকাল এসইও করবে। ঠিক আছে? তো লোকাল এসইও is one of the important types of SEO that is more location specific than the others. এটা কি একটা লোকেশন স্পেসিফিক? It deals with ranking in a specific state, city, or town. Local SEO helps increase a company's online presence within the location it serves. তো আমি যা কিছু বললাম এটাই এখানে বলছে। ঠিক আছে? যে একটা নির্দিষ্ট সিটি, টাউন বা লোকালিটিকে টার্গেট করে হচ্ছে এই বিজনেসটা করা হয়। আচ্ছা, এছাড়াও ই কমার্স এসইও আছে, অনেক রকম এসইও আছে, এত কিছু আমাদের জানতে হবে না। আমাদের কোয়েশ্চেনে যদি আসে যে ইথিক্যালি বা বাই ইথিক্স হচ্ছে এসইও টাইপস বা ক্লাসিফিকেশনটা জানতে চাই, আপনারা সিম্পলি 4 টাইপস লিখবেন, নামগুলো লিখে দিবেন, যে হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও আর নেগেটিভ হ্যাট এসইও। আর এভাবে যদি শুধুমাত্র ক্লাসিফিকেশন বা টাইপস জানতে চাই, সেটাও 4 টাইপস: অন টাইপ, অন পেজ এসইও, অফ পেজ, টেকনিক্যাল আর হচ্ছে লোকাল। ঠিক আছে? এই টাইপস গুলো লিখে দিবেন। তো ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে এসইও, আর এসইও ইটসেলফ হচ্ছে বিশাল একটা পার্ট। ঠিক আছে? তো এটার তো ভ্যালু আছেই, মার্কেট প্লেসে ভ্যালু আছে, মার্কেট প্লেসের বাইরেও ভ্যালু আছে। আর শুধুমাত্র এসইও নিয়ে কাজ করার জন্য আলাদাই মার্কেট প্লেস আছে, মানে ফাইবার, আপওয়ার্ক ছাড়াও শুধুমাত্র যারা এসইও নিয়ে কাজ করে তাদের জন্য আলাদা মার্কেট প্লেস আছে। তবে বিষয়টা অনেক কঠিন আছে, আহ, আর সময় সাপেক্ষ। ঠিক আছে? এসইও শিখতে হলে আপনাকে মোটামুটি 2 বছরের মতো টাইম নিয়ে নামতে হবে। তো আপনার এসইও শিখতে শিখতে 6 থেকে 7 মাস লেগে যাবে, যদি খুব ভালো, খুব অ্যাটেন্টিভ থাকেন বা বোঝার ক্ষমতা যদি আপনার ভালো থাকে, 6-7 মাস লাগবে। এরপর হচ্ছে আপনি নিজের ওয়েবসাইট তৈরি করবেন, সেটা র্যাঙ্ক র্যাঙ্কিং এ নিয়ে আসবেন বা পজিশনে নিয়ে আসবেন, সেটা প্রায় 1 বছরের মতো টাইম লাগে। এরপর আপনি ক্লায়েন্ট পাবেন, ক্লায়েন্টের কাজ ইয়ে করবেন, তো এইভাবে মোটামুটি 2 বছরের মতো টাইম লেগে যায়। তবে এখানে একটা বিষয় আছে, যদি ভালো মতো শিখতে পারেন বা একটা জব যদি আপনি হচ্ছে ম্যানেজ করতে পারেন বা একটা জব যদি আপনি পেয়ে যান লাকিলি, দেন আপনার আর কোনো চিন্তা থাকে না, এটা একদম ফুল টাইম জবের মতো আপনার হয়ে যাবে। কারণ একজন এসইও এক্সপার্ট যখন একটা ওয়েবসাইটকে হচ্ছে মানে কাজ করে বা একটা ওয়েবসাইটের জন্য কাজ করে, তো এটা একটা লেংদি প্রসেস। ঠিক আছে? এটা এমন না যে 7 দিন 10 দিন করে দিলাম বা 1 মাস করে দিলাম এটা একদম টপে উঠে গেল। হ্যাঁ, এরকম না। এটার পিছনে আপনার 5-6 মাসের খাটনি আছে, 4-5 মাসের খাটনি আছে। তো এভাবে দেখা যায় যে আম, ওই ক্লায়েন্ট হচ্ছে আপনাকে ফুল টাইমের জন্যই হচ্ছে হায়ার করতে বাধ্য। ঠিক আছে? তো ফাইবার আপওয়ার্ক তো আছে, এছাড়া আরেকটা মার্কেট প্লেস আছে, এটার নাম হচ্ছে এসইও ক্লার্ক। এটা শুধুমাত্র এসইও নিয়ে যারা কাজ করে তাদের জন্য মার্কেট প্লেস। তো এখানে দেখেন আলাদা আলাদা টপিক আছে: লিঙ্ক বিল্ডিং, আর্ট এন্ড ডিজাইন, কন্টেন্ট রাইটিং, অন সাইট বা অন পেজ এসইও আছে, প্রোগ্রামিং আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লোকাল এসইও, গেস্ট পোস্ট, এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে। বা আমরা এখানে সার্চও করে নিতে পারি। তো মার্কেট প্লেস যেমনটা থাকে, গিগ থাকে, প্রাইসিং থাকে, তাদের কি বলে, রিভিউ গুলো আমরা দেখতে পাই, অনেকটা এরকমই। আচ্ছা, এখানে কিছু টার্ম দেখেন, এই যে ডিএ, তারপর পিবিএন, টিএ, এরকম কিছু টার্ম আছে। তো আমাদেরকে এই টার্মস গুলোর ফুল মিনিংটা জানতে হবে। এই যে পিএ, ডিএ, সিএফ, টিএফ দেখতে পাচ্ছেন, পিবিএন, ব্যাকলিংক, এই যে দেখেন এরকম কিছু টার্মস আছে। হ্যাঁ,
তো এগুলোর ফুল মিনিং কি এটা আমাদের জানতে হবে। আচ্ছা, একটা মিনিট আমাকে সময় দিবেন, আপনাদের গ্রুপে আমি একটা পোস্ট করে নেই আগে, তারপর বলছি। আপনারা হচ্ছেন 90 ব্যাচ। উম, 90 ব্যাচ না আপনারা? আচ্ছা, পোস্টটা সবাই দেখতে পাচ্ছেন? আপনাদের গ্রুপে করা হয়েছে। আচ্ছা, এখানে দেখেন কি বলেছি, ফাইন্ড আউট দ্য ইলাবোরেশন অফ দ্য ফলোয়িং টার্মস। এখানে কিছু অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে, যেগুলোর ইলাবোরেশন গুলো হচ্ছে আপনাদেরকে লিখতে হবে। ঠিক আছে, এর ফুল ফর্মটা কি হবে সেটা আপনারা হচ্ছে খুঁজে বের করবেন। আমি এখানে ইয়ে করতে বলি নাই কাউকে, রিয়াকশন দিতে বলি নাই, পোস্টে কাউকে রিয়েক্ট করতে বলিনি। কি জ্বালা, কথা শুনে না এরা। তো এখানে এই শর্ট ফর্মগুলোর বা অ্যাব্রিভিয়েশনগুলোর ইলাবোরেশন বা পূর্ণ রূপটা আপনারা হচ্ছে খুঁজে বের করবেন। ঠিক আছে, খুঁজে বের করে এটার কমেন্ট সেকশনে এসে, কমেন্টে এসে আপনারা হচ্ছে এটা আহ, আপনাদের হোমওয়ার্কটা সাবমিট করবেন। আলাদাভাবে পোস্ট করার দরকার নেই, এগুলো মিনিংগুলো খুঁজে বের করবেন, বের করে কমেন্টে এসে কমেন্টে লিখে দিবেন। তো আপনারা হচ্ছে, আজকে কি বার? মঙ্গল, বুধ, বৃহস্পতি, বৃহস্পতিবারের মধ্যে, বৃহস্পতিবার রাতের মধ্যে হচ্ছে সবাই এখানে কমেন্টে এসে হচ্ছে এগুলোর ফুল ফর্মগুলো লিখে দিবেন। আমি বৃহস্পতিবার রাতে ইনশাল্লাহ এটার সঠিকটা কি হবে সেটা নিয়ে পোস্ট করব। কোথায় পাবেন? গুগলে সার্চ করবেন, কোথায় পাবেন আবার? এগুলো কি দোকানে পাবেন? গুগলে সার্চ করবেন। তো এরকম টিএ ডিএ এগুলোর তো বিভিন্ন রকম মিনিং আছে, তাই না? ট্রাভেল অ্যালাউন্স আছে, ডেলি অ্যালাউন্স আছে। তো এটা তো আমাদের না। আমরা কি খুঁজছি, এসইও তে এর ফুল ফর্মটা কি, বা ডিজিটাল মার্কেটিং এ এর ফুল ফর্মটা কি, তাই না? তো এইভাবে হচ্ছে সার্চ করে করে বের করবেন। ঠিক আছে, বের করে কমেন্টে এসে আপনারা কমেন্টের মধ্যে হচ্ছে আপনাদের ইয়ে করবেন, হোমওয়ার্কটা সাবমিট করবেন। আমি বৃহস্পতিবার দিন হচ্ছে এটার ফুল ফর্মটা কি হয় সঠিকটা সেটা দিয়ে দিব। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। অবশ্যই ক্লাস রেকর্ডিংটা সবাই শুনে নেবেন, যারা একটু লেটে জয়েন হয়েছেন
রেকর্ড করা আছে শুরু থেকে, রেকর্ডিংটা ভালো মতো শুনে নেবেন। এক্সামের ব্রিফিংটা হচ্ছে জেনে নেবেন, কিভাবে কি করতে হবে পুরোটাই বলা হয়েছে। তো বৃহস্পতিবার দিন ক্লাস অফ থাকবে। সরি, শনিবার না, রোববার দিন রাত 9টায় হচ্ছে আপনাদের এক্সাম। এক্সামের দিন কোনো জুম লিংক দেওয়া হবে না, আমি গ্রুপে পোস্ট করব, ওই পোস্টের মধ্যে প্রশ্নপত্রের লিংকটা থাকবে। ওই লিংকে ক্লিক করে হচ্ছে আপনারা এক্সামটা দিবেন। এটা সেলফ ইভ্যালুয়েশন, নিজেকে নিজে মূল্যায়ন করেন, আর কতটুকু শিখলেন সেটা যাচাই করেন। আমি প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। ইউজার নামে কে আছেন? হোয়াট ইজ দিস? কোথায় পেলে? না, নানুকে দাও, নানু ইজ সাফারিং। নো, গিভ হার। ইউজার আপনার সাউন্ড পাচ্ছি না আমি। গিভ হার, শি উইল বি হ্যাপি। বদিউন নবী। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আজকে যে এই যে ক্লাস হলো, এই যে যেটা হচ্ছে এসইওর উপরে, তো ম্যাক্সিমাম প্রশ্ন কি এটার উপরে দিয়ে হবে না বিগত ক্লাসে হবে? বিগত 10টা ক্লাস দেখতে বলেছি। না আজকে যেভাবে গুরুত্ব দিচ্ছে না, মনে হচ্ছে এটার উপর দিয়ে সব হবে। 10টা ক্লাসের আচ্ছা উপরেই হবে। আচ্ছা, ঠিক আছে। তো এই এই যেটা আজকে হচ্ছে এটার উপর থেকে থাকবে আর কি, মোটামুটি আর কি। আচ্ছা, তো ভালোই আর কি। তো ঠিক আছে, ইনশাআল্লাহ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, দোয়া ঠিক, করবেন। অবশ্যই। জান্নাতুল ফেরদৌস। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? এই তো আছি। ম্যাম প্রশ্ন হচ্ছে, কিছুই তো পারি না। কিছু মানে না পারলে কি করার আছে, আমার কি করার আছে বলেন। ম্যাম প্রিপারেশন কোনগুলো নিব, এটা বললে একটু ভালো হতো। তো বারবারই ভালো বললাম। বলছেন তো 10টা ক্লাস, মানে হ্যাঁ, আপনি আবার বলছেন ফ্রিল্যান্সিং, তারপরে আবার ডিজিটাল তো মার্কেটিং জানেন তো এর সবই, ওগুলো তারপর দেখতে, কেন আস্ক করছেন? ওইগুলো আবার দেখতে হবে, এত কিছু কিভাবে পারবো? ওই মানে ওই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কি, মানে গুগলে সার্চ দিয়ে হ্যাঁ, এটা সম্পর্কে কি জানবো? জেনে নিবেন একটা, এখানে যা যা আসে। ও আচ্ছা আচ্ছা। আর আমরা যে এক্সাম এক্সাম দিব, আপনি বললেন যে প্রশ্ন দিয়ে দিবেন, মানে এক্সামটা কোথায় দিব, মানে মোবাইলে আমাদের টাইপ করতে হবে? জি, যে কোয়েশ্চেন পেপারটা থাকবে ওখানে, ওটাতেই অ্যান্সার লেখার জায়গা থাকবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফিরনি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি তো ফোন থেকেই সব ক্লাসগুলো করতেছি, ওখানে হচ্ছে ওই যে লিঙ্কডিন এ পেজ ক্রিয়েটটা করতেই পারিনি এখনো। আপনার কানেকশন কতজন আছে নেটওয়ার্কে? কানেকশন আছে হয়তো 10-12 জন। 10-12 জনে হবে না, কানেকশন বাড়ান তারপর হবে। ওখানে কানেকশন বাড়ালে কি এমনিতেই পেজ ক্রিয়েটের অপশনটা আসবে? জি। এটা বুঝি নাই একটু, তো ওই জন্য। ক্লাস ভিডিও তো ঠিক দেখেন না। আছে। ক্লাস ভিডিও দেখতেন, ক্লাসে মনোযোগী হতেন, তাহলে ঠিকই বুঝতেন। আশরাফ আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম প্রশ্নটা তো সম্পূর্ণটা ইংরেজিতে হবে, কিন্তু আমি তো ইংলিশ আসলে একটু বুঝি কম। তো সেক্ষেত্রে আমি অ্যান্সার গুলো কিভাবে করতে পারবো ওখানে মানে? যে যে ধরনের ইংলিশ লেখা থাকবে অতটুকু বোঝার নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন আমার ধারণা। ও মানে সবগুলো প্রশ্ন এমন ভাবে দেওয়া থাকবে যাতে বোঝা যাবে সে মানে কোথায় কি অ্যান্সার করতে হবে। জি, মানে কঠিন কোনো এমসিকিউ থাকবে শব্দ থাকবে? 25টা। তা এমসিকিউ যে অপশনটা রাইট অপশন, সেটা আপনি শুধু ক্লিক করবেন, এতটুকু তো না বোঝার ও, কিছু নাই।
আর শর্ট কোয়েশ্চেন যে ও, পাঁচটা থাকবে ওটার নিচে অ্যান্সার লেখার জায়গা থাকবে, সেখানে অ্যান্সার লিখবেন। আপনাকে এখানে ডিটেলস তো কেউ কিছু লিখতে বলে নাই, ওখানে যতটুকু চেয়েছে শুধু ততটুকু লেখেন। উম, জি আচ্ছা, মানে আজকে ক্লাসে লাস্টে দেখালেন যে এসি 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 মানে এসিও হচ্ছে মানে হোয়াইট এসিও, তারপরে যে ব্ল্যাক এসিও, এইগুলার নিয়ে কি ওই মানে লাস্টের যে প্রশ্নটা আছে মানে বললেন যে লেখার জন্য ওই ওরকম টাইপের আসবে, মানে অপশন গুলো শুধু বসাইতে হবে? শর্ট কোয়েশ্চেনে থাকতে পারে। উম, আচ্ছা ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শওকত। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার প্রশ্ন হলো যে এই সিলেবাস কোন বাবুদের মানে কি কি প্রশ্ন আসতে পারে এই ধরনের ইয়ে আর কি। সিলেবাস আমি যেটা বলেছি এটাই সিলেবাস। মানে আজকে এই ক্লাসের মধ্যে যা হয়েছে তা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। লুৎফুন নাহার। জি, ইসলাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। জি, আমার প্রশ্ন ছিল দুটা, যে লিঙ্কডইনে যে আমি, যারা আমার প্রোফাইল ভিজিট করেছেন, আমি কি তাদের প্রোফাইল এখন দেখতে পাবো? আমার 15 তারিখে আমি এটা খুলেছি, আমি 25 তারিখের পরে কানেক্ট হতে পারবো? হ্যাঁ, 8-10 দিন পরে গিয়ে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, একটা দুটো, বেশি না। যে ওই যে ইউ মে নো, এই জায়গায়, হ্যাঁ। জি। আর আমার প্রোফাইল যারা আপনারা মানে ভিজিট করেছেন, আমি কি এখন আপনাদের প্রোফাইল দেখতে পারবো? পারবেন, বেশি প্রোফাইল জি, ভিজিট না করাটাই ভালো। জি। আচ্ছা ম্যাডাম, আরেকটা কথা হলো যে এই যে আমরা এসইও ক্লার্ক যেটা দেখালেন, ওটা কি মার্কেট প্লেস নাকি? জি। মার্কেট প্লেসের কি ইয়া থাকে, তো পেজ থাকে? পেজ থাকে না, মার্কেট প্লেসে গিগ দেওয়া হয়। ও, না আমরা ওই যে টিএডিএ এটা সাধারণ গুগলে না হয়ে এসি ক্লার্কে কি আমরা এটা পেতে পারি? না। আচ্ছা ম্যাডাম, আরেকটা জিনিস হলো যে পোর্টফোলিও, আমি একটা জিনিস, আমাদের ওখানে আমার অনেক সমস্যা রয়ে গেছে, সেটা হলো এই যে কম ক্রোম ব্রাউজারটা, এটা ব্রাউজার এবং এসি মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মধ্যে কি মানে গুগল এবং ব্রাউজারের মধ্যে পার্থক্যটা কি আসলে, এটা জানতে চাচ্ছি। পার্থক্য নাই। আমরা যখন কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা ব্রাউজারে হচ্ছে ইয়ে করি, সাইন ইন করি, ওইটাই হচ্ছে ক্রোম ব্রাউজার হয়, মাইক্রোসফট এজ হয়, আলাদা আলাদা ব্রাউজার নাম হয় তখন। আমি 3 নম্বর ক্লাসটা এখনো ওই যে করতে পারছি না, সেটা হলো যে ক্রোম ব্রাউজারে যে ফেসবুক লগ ইন করতে বলেছেন, আমি ক্রোমে গিয়ে ফেসবুক অন করব, এই তো? হ্যাঁ। অন করে লগ ইন কিভাবে করব বুঝতেছি না আমি বিষয়টা। আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। না, আমি আমি ক্রোমের সার্চের এখানে ফেসবুক লিখবো, লিখে facebook.com-এ ঢুকবো নাকি? জি। তারপরে লগ ইন করবো? জি। জি। আর ম্যাডাম ওই যে পিন্টারেস্ট, এটা আমি অন্য আমার বাসায় অন্য একজনের অ্যাকাউন্ট থেকে করার চেষ্টা করেছি, আমি এটা আজকে পোস্ট করেছি, একটু যেন কাইন্ডলি দেখবেন। আর আমরা সেকেন্ড ক্লাসটা যেটা, যে ওয়েবসাইট থেকে যে পিন বা বোর্ড, ওটা কি আমরা ওয়েবসাইট কোথায় পাবো? আমি আসলে এটা খেয়াল করতে পারিনি। গুগলে সার্চ করবেন ওমেন্স ফ্যাশন, ওমেন্স লেডিস ফুটওয়্যার, লেডিস ব্যাগ, মেন্স ফ্যাশন, এসব লিখে সার্চ করবেন। তো ওদের ওয়েবসাইটটা নিয়ে তা পে করবো জি। না? যে ডাব্লিউ ডট এটা? জি। জি, আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম। ইউজার, শুনতে পাই না তো আপনাকে। শুনতে পাই না, আপনার মাইক্রোফোনে কোনো একটা প্রবলেম হচ্ছে। ওহিদুল ইসলাম। সালাম। ওয়ালাইকুম সালাম। পরীক্ষার কথা
সম্বন্ধে আমার জানা ছিল মানে কয়টা ইনস্ট্যান্ট ডিভাইসে জয়েন মার্কেটিং। আছেন? সাউন্ড ইকো হচ্ছে। শুনতে পাচ্ছেন? সাউন্ড ইকো হচ্ছে। আপনি যদি মাল্টিপল ডিভাইসে জয়েন থাকেন, ওগুলো থেকে লিভ নেন, একটা ডিভাইস থেকে আমাকে প্রশ্ন করেন। সমস্যা হচ্ছে আমার, আমি বড় স্ক্রিনে দেখার জন্য মনিটর কম্পিউটার ইউজ করি, আর আপনার সাথে কথা বলার জন্য মোবাইলে জয়েন হয়েছি সব শেষে। এই হচ্ছে বিষয়। এখন শুনতে পাচ্ছেন? করতে পারছি। পরীক্ষা গ্রহণ পদ্ধতি সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম, যে ওটা ইনস্ট্যান্ট আপনি যে দিবেন, লিঙ্ক দিব, ওখানে কি ইনস্ট্যান্ট পরীক্ষা দিতে হবে নাকি কোনো সময় দিবেন? রাত বা 9টা থেকে পরীক্ষার রাত 12টা পর্যন্ত লিংক থাকবে। এই সময়ের মধ্যে পরীক্ষার উত্তরপত্র সাবমিট করতে হবে? জি। কত মার্কের পরীক্ষা এটা? 50। ঠিক আছে, ধন্যবাদ। আজকে যে কতগুলো অ্যাপ্লিকেশন আমাদের ফিল আপ করতে বলছেন, ওইটা কোথায় থেকে পাওয়া যায়? ক্লাসের মধ্যে আছে ওগুলো? গুগলে সার্চ করবেন। ধন্যবাদ। তুষার আহমেদ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আমার তো অলরেডি লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট আছে। তো এখন সেই অ্যাকাউন্টটা মোটামুটি অনেক মাঝে মাঝে আমি ইয়েও করি। তো এখন আমার কি ওই ওই ইউজার আইডি বা ওইটা দিয়ে কি আরেকটা লিঙ্কডইন খুলতে হবে, না ওই একটা না, লিঙ্কডইন আইডিটাই মাল্টিপল আমার অ্যাকাউন্ট থাকতে পারবে না, একটাই একটাই থাকবে লিংকডইন। একটাই থাকবে? আচ্ছা, আচ্ছা। তো ম্যাডাম আমার যেটা আছে ওইটাই আমি ক্যারি অন করতে পারি নাকি? জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তানজিমা। হ্যাঁ ম্যাডাম, ভালো আছেন? এই তো আছি, বলুন। আচ্ছা ম্যাডাম, আমি বলছিলাম এই যে পরীক্ষার ব্যাপারে, আমি তো টোটালি ফিজিক্যালি দুটো ক্লাস পেয়েছি, হ্যাঁ। আর বাকি 8টা ক্লাস আমি করতে পারিনি, সেদিন আপনার সাথে একটু শেয়ার করেছিলাম। তো বিষয়টা হচ্ছে, আমি ভিডিও দেখে দেখে 4 নাম্বার 5 নাম্বার ক্লাসগুলো টুকটাক চেষ্টা করছি কন্টিনিউয়াস শুনে। এখন কোশ্চেন তো 1 থেকে 10 নাম্বার লেকচারের মধ্যেই হবে, তাই তো? হ্যাঁ, এছাড়া ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রশ্ন থাকতে পারে বা টেকনোলজি নিয়ে প্রশ্ন থাকতে পারে। আচ্ছা ম্যাডাম, এটা ছিল তা ও আরেকটা তানজিমা, বিষয়। আপনি ওই যে লাস্ট ক্লাসে না কবে যেন বলেছিলেন মাত্র জয়েন হয়েছেন ক্লাসে, জি আপনি জি জি কি সেই, জি। আপনি অফিসে আপনার প্রবলেমটা জানাননি? না ম্যাডাম, আমার মানে জানানো হয় নাই। শুধু মানে আমার দুটো পিচ্ছি আছে তো, খুবই বিরক্ত করে। আর আমার যেই সময়টা আমি ফ্রি থাকি সেই সময় আবার আবার আপনাদের অফিস বন্ধ থাকে, এই হলো একটা ভেজা। আপু 2 মিনিট টাইম বের করতে পারেন না 24 ঘন্টার মধ্যে? আপনি শোনেন, গত ক্লাসে একজন আবার আপনাকে আমার কথা বলার পর আরেকজন ফোন করছিল, মানে হ্যান্ড রেজ করছিল, তারও কি একই প্রবলেম ছিল। একজন বয়স্ক লোক মানে স্টুডেন্ট বলছিল তার রাতে ক্লাস করতে অসুবিধা হয়। তা আপনি তাকেও পরামর্শ না, দিয়েছিলেন আমি আসলে সেটা বলছি না। আপনি যে বলেন যে অফিসে ফোন করার জন্য আপনি টাইম পান না, সেটা বলছি আমি। হ্যাঁ তাহলে ম্যাডাম, তাহলে সত্যি এই আমি, সেক্টরে আপনি কি করছেন বলেন আপু? আপু এখানে আমার না যেই টাইমটা হয় সেই টাইমটা আমি এবার যে অন্যভাবে ভাগ করে রাখি। আমার দুইটা পিচ্ছি দুই টাইমে শিডিউল করা, আমি এবার আমার পার্সোনাল টাইমটা শিডিউল করে রাখি। আর আমি পুরো ভুলে গেছিলাম, আমি টু ডু লিস্টে ফোন করার বিষয়টা লিখে রাখিনি, একেবারে টোটালি মাথা থেকে বের হয়ে গেছে। আপনার মেসেজ পেয়ে তারপরে আবার মনে হলো shit, আমি তো ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, বিষয়টা আমি দেখতেছি, কালকে কথা বলবো। আর আমার মনে হয় না ওরা অ্যালাউ করবে, কারণ অনেকদিন ক্লাস হয়ে গেছে। এটা ওরা আমাকে আরো বেশি বকা দিবে হয়তো। না, আমি বকা ভয়ে ফোন দিবে না। করি নাই। কারণ 24 তারিখ থেকে একটা নতুন ব্যাচ লঞ্চ হচ্ছে, 92 ব্যাচ। তো ওইটা, আচ্ছা দেখেন আপনি, ওনারা দেখি বকা ম্যাডাম, দিবেন, দেখি। আপনাকে হয়তো বা রিঅ্যাডমিশনের কথা বলবে। হম হম, ওটা একটা বলবে, ওটা আমার জন্য একটা ঝামেলা হয়ে যাবে। না, আচ্ছা ঝামেলা ম্যাম, না ওটা, মানে পুরনো স্টুডেন্টদের জন্য খুবই একদম ফ্লেক্সিবল।
ম্যাডাম পে আচ্ছা, করতে হবে যে আবার? খুবই কম। আমাকে তো টাকাটা পেয়ে যদি মানে কিছু ডিসকাউন্ট দেয় তাহলে ইজি হবে, কিন্তু কিছু আবার না, যদি অনেক যে অনেক বেশি দিবে। অনেক বেশি ডিসকাউন্ট দিবে। ও তাহলে তো বেঁচে গেলাম আল্লাহ বাঁচাইলো। আচ্ছা মানে হচ্ছে কি ম্যাডাম, আমি এখন জবলেস, তো আমি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছি। প্লাস বিষয়টা ওটাও না, বিষয়টা আজকে আমি আপনার থেকে প্রশ্ন উঠেছি। আমি লিঙ্কডইন ইয়াতে আইডিতে বেশ 4-5 মাস আগে আমি ক্যারিয়ার ডেভেলপমেন্টের একটা কোর্স করছিলাম বাসায়। করার পর ওনারা আমাকে বলছিল, এখন ওখান থেকে অলওয়েজ আমার নোটিফিকেশন আসে ম্যাডাম, যেমন এই যে বিভিন্ন সার্কুলার গুলো আসে, সেভ দ্য চিলড্রেন, মানে যার যার কাছে আমি এটা মেসেজ সবারই পাঠাইছি। আসে। ওটা আপনার, আমার নোটিফিকেশনটা অন অবস্থায় রেখেছি তো, মেইল আসে, হ্যাঁ, নোটিফিকেশন আসে। হ্যাঁ, আর আর আমি আমার ওই যে যেটা কালকে বললেন যে আমার হচ্ছে পেজ গুলো ঠিক করতে হবে, আইডি ক্রিয়েট করা আছে কিন্তু আমার এডুকেশনাল, তারপরে হচ্ছে যে ডেসক্রিপশন গুলো এগুলো লিখতে বলছিলেন। আমি লিখেছি, এখন সেভ দিলে তো ওটা আপডেট হয়ে যাবে, তাই তো না ম্যাডাম? হ্যাঁ। আচ্ছা, আপডেট হওয়ার পর যে অনেক কানেক্ট আছে, আমি একটা আইএনজিও তে কাজ করেছি। এখন ওই কলিগদের অসংখ্য মানে কানেক্ট কানেক্ট আসে, আমি আবার ভয়ে কানেক্ট দিতে ভয় পাই যে আসলে যেটা আমি কালকে না, আপনার সাথে আপনার রিকোয়েস্ট, আপনাকে রিকোয়েস্ট পাঠালে তো আপনি একসেপ্ট করবেন। আপনি তো নিজে দিচ্ছেন না, তাই না? ম্যাডাম রিকোয়েস্ট আমি বুঝবো কি করে যে কেউ আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে কিনা? আগে তো আমি নোটিফিকেশনই তো পাঠাবো না। আসবে, নোটিফিকেশন দেখাবে যে হুম, উমুক আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে বা আপনাকে ফলো করছে। সে আপনাকে হচ্ছে নেটওয়ার্কে অ্যাড হওয়ার জন্য সে রিকোয়েস্ট পাঠাচ্ছে, ম্যাডাম কানেকশন রিকোয়েস্ট। আমার যে আইডিটা আমি খুললাম লিঙ্কডইনে, আগে তো আমি মানুষকে জানাবো না যে আমি এটাতে আইডি আপনাকে করছি কিচ্ছু তোমরা? জানাতে হবে না, এমনিতেই জানবে ও লোকেরা। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। বাই। আচ্ছা, যাদের হ্যান্ড রেজ ছিল সবার কোয়েশ্চেন নিয়েছে, এর বাইরে কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। জান্নাতুল ফেরদৌস। আসসালামু আলাইকুম ম্যাম। ওই যে একটা প্রশ্ন ছিল, মানে আমরা যে পরীক্ষা দিব ওইটা আর কি সাবমিট করব, আপনি বললেন যে 9টা থেকে 12টা পর্যন্ত, এর ভিতরে মানে কি ওই যে পরীক্ষা যখন 40 মিনিট 40 মিনিট, সময় দিচ্ছেন? 40 মিনিট লিংকে যে যখন ক্লিক করবেন ওই সময় আপনার টাইম শুরু হবে। ও আচ্ছা আচ্ছা, তারপর পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে জমা দিতে হবে নাকি 12টা পর্যন্ত সময় থাকবে? জান্নাতুল, একটা সিম্পল কথা আমি বলেছি যে পরীক্ষার টাইম হচ্ছে 40 মিনিট, পোস্টটা থাকবে রাত 9টা থেকে রাত 12টা। আর হ্যাঁ যার ওইটা। যার কনভেনিয়েন্ট টাইমে হচ্ছে সে পরীক্ষায় বসবে। যখন সে লিংকে ক্লিক করবে তখন থেকে 40 মিনিট টাইম শুরু হবে। 40 মিনিটের মধ্যে এটাকে সাবমিট করতে হবে। ও ক্লিয়ার? আচ্ছা আচ্ছা আচ্ছা, 40 মিনিটের মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। শওকত। ম্যাডাম, ম্যাডাম, বলেন, শুনছি। হ্যালো শুনতে পাচ্ছি। ম্যাম, শোনা যায়? আমি শুনতে পাচ্ছি, ওই প্রশ্ন বলুন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ওটার ওই যেগুলা আছে, জি এসইও, যেগুলা প্রকারভেদ আছে ওগুলা এই গুগলে ক্লিয়ার দেখা যাচ্ছে না যে মনে হয়, মানে 5 প্রকার বলছিলেন মনে হয়। ক্লাস ভিডিওটা দেখেন, ঠিক আছে? রেকর্ডিং দেওয়ার পর ক্লাস ভিডিওটা ভালো মতো 4-5 বার দেখবেন। বদিউন নবী। না, একটা প্রশ্ন ওই মানে এই ক্লাস রিলেটেড না। ওই যে আপনার একটা ওই ডেস্কটপ অন করার জন্য আপনার ওই যে একটা ভিডিও দেখছিলাম আর কি, আপনার ওই আপনার লার্ন উইথ লিজাতে। তো আমি যখন ওখানে গেলাম থ্রি ডটে, তো ওখানে আপনার এই আপনাকে আমি স্ক্রিনশটটা দিছি আপনার প্রশ্নের আকারে, আপনি হয়তো দেখেন নাই। ওইখানে ডেস্কটপ নামে কোনো অপশন নেই, কিন্তু ওইটা আবার ইউটিউবে গেলে ডেস্কটপ অপশনটা পাওয়া যায়। জানেন এটা কি করব মোবাইলে ডেস্কটপ অপশন অন করার জন্য? আছে। মানে গুগলে থ্রি ডটে নেই, গুগল থ্রি ডট নাই, আমি আপনাকে দিচ্ছি, স্ক্রিনশটটা গুগলে না দিচ্ছি। থাকলে ক্রোম কিন্তু ব্রাউজার, ইউটিউবে ক্রোম আপনি, ব্রাউজার বলেছি, ক্রোম ব্রাউজার। হ্যাঁ দুইটাই দিচ্ছি, আমার ক্রোমেও নাই আপনার গুগলেও নাই, একটাও নাই। ওই তাহলে আপনার স্ক্রিনশটটা ফোন আপনাকে চেঞ্জ দিচ্ছি। করেন, ফোন চেঞ্জ করে ফেলেন।
থ্রি ডট থাকবে না কেন? আচ্ছা, ফোন বদলাই ফেলেন। কিন্তু ইউটিউবে একটা ফোনের দাম তো প্রায় 20-25 হাজার টাকা কমছে মনে হয়। কি যে অদ্ভুত প্রশ্ন নিয়ে আসেন না নবী ভাই, আমার মাথা আপনারা একদম শেষ না, করে ফেলেন। না, আমি না ওইটা প্রশ্ন না, আমি বলছি যে ইউটিউবে বাট ওই ডটটা আছে, ইউটিউবে গেলে পাওয়া যায়। ঠিক আছে, তো এখন কি এই ফোনের জন্য এটা হইতেছে নাকি? থ্রি ডট আছে, থাকবে না কেন? না, থ্রি ডট আছে কিন্তু ওই যে ডেস্কটপ ইয়েটা হয় না, আপনার ওই আপনি গুগল ওখানে ক্রোম কিছু এবং লেখেন, ওখানে আগে কিছু লেখেন, তারপর আসবে থ্রি ডট। ও আচ্ছা, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে কিন্তু গিয়ে ইউটিউব, যেটা ব্রাউজ করতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটা লেখেন, লেখার ও পরে আচ্ছা আসবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, Thank you. আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ অবশ্যই অবশ্যই বুঝতে জি, যেটা সার্চ করবেন, হ্যাঁ, সেটার কিওয়ার্ডটা জি। ওই বারে লেখেন, লিখলে পরে আসবে আচ্ছা, সম্ভবত। জি ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। থার্সডেতে আপনাদের ক্লাস অফ, সানডেতে ইনশাল্লাহ এক্সাম। তো সবার জন্য শুভকামনা রইলো। অ্যাটলিস্ট বসেন, এক্সামে বসেন, পাশ ফেল পরে দেখা যাবে, নতুন একটা এক্সপিরিয়েন্স হবে, বা অনলাইন এক্সাম কিরকম হয় সেটা হচ্ছে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন যাদের প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নেই। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।